আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস। ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। হাম প্রতিরোধে আজ থেকে 18 জেলায় শুরু হচ্ছে টিকা কর্মসূচি। প্রথম ধাপে দেয়া হবে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুদের। কেরানীগঞ্জের লাইটার কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মরদেহ উদ্ধার। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ফায়ার সার্ভিস। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিলের আয়োজন করা হবে। গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। হরমুজ প্রণালী খুলে না দিলে পরিণতি হবে ভয়াবহ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি বেসরকারি অফিসে সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। এদিকে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। হাম প্রতিরোধে আজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলার 30 উপজেলায় টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। প্রথমে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা পাবে এই টিকা। এদিকে হামের উপসর্গ নিয়ে সারা দেশে চলতি মাসে 94 জন মারা গেছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। কোমলমতি শিশুরা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ 4 জেলায় গত 24 ঘন্টায় আরও মারা গেছে 4 শিশু। আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরা বলছেন, সীমিত জনবল নিয়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়া হামের চিকিৎসায় কাজ করছেন তারা। সারা দেশ থেকে রোগী আসছে শিশু হাসপাতালে, সুতরাং আইসিইউ তো সংকট থাকবে, এটা লিমিটেড না। 500-100 করে বলতে পারবো। বাচ্চাদের আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে 5 বছরের নিচে তারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আমরাও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আপনারা যে মুক্ত তা না। হাম প্রতিরোধে সরকার রোববার থেকে বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হব ইনশাআল্লাহ। পূর্বে টিকা পেয়েছে তাদেরও টিকার আওতায় আনা হবে। আক্রান্ত সন্দেহজনক শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের লাইটার কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দগ্ধদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে নগরের মিডফোর্ট হাসপাতালে। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টের বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই আগুনে পুড়ে যায় কারখানাটি। আশপাশের ভবনগুলোও আক্রান্ত হয় আগুনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে লাইটার ও ক্যালকুলেটর উৎপাদন করা হতো।
অন্তত ২০ জন কর্মী সবসময় কারখানায় থাকতেন। আসার সাথে সাথে দেখি এখানে বিশাল ধরনের আগুন লেগে গেছে। এটা একটা বস্তি ছিল, বস্তি পোষায় না, তার ভাড়া কম। ওই টিন সেট বাড়িগুলো ভাঙার পরে তারপরে এই কোনা দিয়ে ওনারা একটা ফ্যাক্টরি তৈরি করে নিছে। আর ঘনবসতি এলাকায় এই সব যে ফ্যাক্টরিগুলো যেন তারা ভাড়া দিতেছে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাগুলার কোনো দায়িত্ব জ্ঞান নাই। খবর পেয়ে কেরানীগঞ্জের স্থানীয় ফায়ার স্টেশন থেকে ৩টি এবং পরে আরও 4টি মিলে মোট 7টি ইউনিট ঘটনাস্থলে এসে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনে শুরু হয় অনুসন্ধান। এ সময় আগুনে ভস্মীভূত কয়েকটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি। টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। তো আমরা যতটুকু জেনেছি এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিব। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি, যেটা অবশ্যই চলবে এবং বন্ধ থাকবে। আর পরবর্তীতে আমরা ফলো আপ করবো। এটার সাথে যারা জড়িত আছে ইনশাআল্লাহ তাদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনা তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলছেন এই কর্মকর্তা। পুলিশের কাছে হস্তান্তর করা, তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি জানান, নতুন প্রজেক্টের পাশাপাশি বন্ধ হয়ে থাকা পুরনো প্রজেক্ট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। এ সময় দেশের জ্বালানি সংকট উন্নয়ন খাতে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে AIIB। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের বাজেটে আমরা কোথায় কোথায় এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কাজ করব। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে। আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের প্রতি বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। পাশাপাশি সরকারের 47 দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনার মূল্যায়ন করা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। বৈঠক শেষে ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য, এটার সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে।
বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগ করেন তারা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে সব কথা বলেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, শনিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, সংস্কারকে এড়িয়ে গিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে। গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে। টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রাঙ্গুলি দেখানোর সাহস করছে। 11 দলীয় নেতারা আরও জানান, 70% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সংস্কার ইস্যুতে নানা টালবাহানা করছে। এ সময় এটিএম আজহার সরকার দলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলকে রাজপথে আসতে বাধ্য না করার আহ্বান জানান। বলেন, রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনোই ভালো ছিল না। এ সময় জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করার চেষ্টা করছেন কেন? হাজার হাজার গাড়ির লাইন কেন? বক্তব্য শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় ঐক্যের নেতারা। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটাঙ্গেলে ঘুরে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের অধিকার আদায়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরের 60 ফিট এলাকায় ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিরোধী দলের নেতা বলেন, জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, অথচ সরকারের দায়িত্বশীলদের বক্তব্য শুনে মনে হচ্ছে বাংলাদেশ এখন তেলের ওপর ভাসছে। যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন? নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অত্যাচার্য এবং অপমান করা, তার প্রতিবাদে এবং দাবি আদায়ের পক্ষে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। আমরা কথা দিচ্ছি, আমরা আস্থাশীল, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানোর আগে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারীদের আইনের আওতায় আনা যাবে। পাবনার সাথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, অপতথ্য ও বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংসের সাথে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অপতথ্য এবং বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই, এমনকি নানান রকম বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। সংবাদ জনগণকে দেওয়ার আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিংকে নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ করা ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্ট সকলকেই আমরা আইনের আওতায় আনতে পারবো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ না হলে চলমান জ্বালানি সংকট পুরোপুরি দূর হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্কে এই কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, জ্বালানি তেলকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলার অপতৎপরতা রুখে দিতে সজাগ থাকতে হবে গোয়েন্দা সংস্থাকে। মিজান শাহজাহানের রিপোর্ট। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি আর বিরোধী দলের আসনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা বারবার দেখাচ্ছি যে অভ্যন্তরীণ বাস্তবতার যদি জোর দেন তাহলে আপনি মেকানিজম করতে পারবেন। অভ্যন্তরীণ ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ। বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে মূল্য দিতে হবে বিশ্বের অনেক দেশকেই। যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা একটা সহজ ব্যাপার না। আমার ব্যক্তিগত ধারণা একমাত্র যুদ্ধ বন্ধ হলে এই শঙ্কা চলে যাবে। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। সরকারি গোয়েন্দা সংস্থা নজরদারি না বাড়ালে এই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য একটি কুচুরকি মহল সবসময় তৎপর থাকে। সে কারণে আমরা মনে করি যে এই জ্বালানি সংকট মোকাবেলা করবার জন্য আমাদেরকে এই সংকটকালীন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এই সরকারে যারা রয়েছেন এবং বিরোধীরা যারা রয়েছেন এবং জনগণ যারা রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, সকলে মিলে কিন্তু সকল অংশীজন মিলেই কিন্তু আমরা আমাদের এই বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার যে বিঘ্নিত হচ্ছে, যে সংকট হচ্ছে, সেই সংকট মোকাবেলা আমরা করতে পারবো বলে আশা করি। আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ দিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তারা। মুন্সিয়ানার সাথে করতে হবে, যদি স্বল্প মেয়াদী ভাবে সাপোর্ট দেওয়া যায়, দেওয়া গেলে কিন্তু দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ চলতে থাকে, জ্বালানি সংকট থাকে, তাহলে কিন্তু সরকারকে এই ধরনের চাপ আর হয়তো নেওয়া সম্ভব নাও হতে পারে। বাজেটে এই মুহূর্তে আমাদেরকে আইডেন্টিফাই করে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা বড় ধরনের বিনিয়োগ আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটা যদি আমি, আর বাকিগুলো তো যেগুলো আছে রুটিন আছে। অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারে জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব শীর্ষক সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হয় বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। তবে ফিলিং স্টেশনগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ সারির কোনো পরিবর্তন নেই। তীব্র গরমে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ গ্রাহকেরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কিত গ্রাহকেরা প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এভাবে মেজাজ হারাচ্ছেন গ্রাহকেরা। কেউ মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ছেন লাইন ভেঙে, তাদের উপর আবার চড়াও হচ্ছেন অপেক্ষারত ক্রেতারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এভাবেই পাল্টে গিয়েছে রাজধানীর পাম্পগুলোর চিত্র। অনেক লোক ঢুকছে তো এই তালে তালে ঢুকে গেছে। 1.5 ঘন্টা দাঁড়াইছি, এখনো তেল নিতে পারে না। উনি তো সিরিয়াল ভঙ্গ করে আসতে পারে না, যে ব্যাপার আছে ঢুকতেছে। তেল কম বেশি দেয়া সহ নানা অভিযোগে ক্ষুব্ধ ক্রেতারা। এ নিয়েও বাকবিতণ্ডার শেষ নেই। আমারটা হুন্ডা সিআরবি, গাড়ি ওটা হুন্ডা সিআরবি, তারে 3000 টাকার তেল দেয়, আমার দেয় 2000 টাকার তেল। আমি অপরাধ করছি কি? গাড়ির বৈধতা নাই, উনি আমার দেখা দিক। গাড়ির সিসি অনুযায়ী তেল দেওয়া হয়, যারা বলতেছে 3000, উনি গাড়ির বৈধতা দেখাতে পারবে না। বেশিরভাগ গ্রাহকের অভিযোগ, অধিকাংশ পাম্পই বন্ধ পাচ্ছেন তারা, যে কারণে এমন ভোগান্তি। ম্যাক্সিমামই বন্ধ। ঢাকা শহরে 10টা পাম্প করলে আপনার 2টা খোলা পাওয়া যায়, আর 8টাই বন্ধ। আমি সকাল 6টায় বের হয়েছি, ডেমরা ঘুরে আসছি, মহাখালী গেলাম, তেজগাঁও গেলাম, কোথাও তেল নাই, মজুদ নাই তেল, তেল দিতে পারতেছে না। লাস্ট এখানে আসলাম। স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশি হওয়ায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। রেশনিং সিস্টেমে তেল দিচ্ছি। বাইকগুলোতে 5 লিটার করে, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর জিপ এবং মাইক্রোতে আমরা 20 লিটার করে তেল দিচ্ছি। চলমান এই পরিস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখনও জ্বালানির সংকট না থাকলেও তেল এবং গ্যাসে ভর্তুকি দিয়ে কতদিন চালানো সম্ভব হবে তা চিন্তার বিষয়। তাই শীঘ্রই জ্বালানির দাম বৃদ্ধিতে নতুন সিদ্ধান্ত আসতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আগামী 48 ঘন্টার মধ্যে ইরানকে কোনো চুক্তি বা হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্যথায় ইরানের ওপর জাহান্নাম নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানকে চুক্তি করার জন্য 10 দিনের সময় দেওয়া হয়েছিল, তার সময় শেষ হয়ে আসছে। তিনি আরও বলেন,
আর মাত্র ৪৮ ঘন্টায় এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে। এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ট্রাম্প দাবি করেন যে একটি পারমাণবিক শক্তিহীন ইরান গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন। রাজধানীতে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে নাটোর 2 আসন থেকে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ও নাটোর 3 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম অনুকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ পেশাজীবী ও সরকারি বেসরকারি খাতে প্রতিষ্ঠিত নাটোরের কৃতি সন্তানরা বক্তব্য দেন। এ সময় সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। লোকজন লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে, ব্যাংক খালি করে দিয়ে গেছে। আজকে কত মানুষকে আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, কথা বলতে পারেন না, সত্য কথা বলার অধিকার ছিল না। আজকে মানুষ কিন্তু সত্য কথা বলতে পারছে এবং তারা তাদের স্বাধীনভাবে সব কিছু করার সুযোগ ছিল। আজকে কিন্তু আমরা মনে করি আজকে সেই কষ্টের অর্জিত যে গণতন্ত্র, কষ্টের অর্জিত যে সংসদ, আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে এই দাবানল। সকাল 11টার দিকে রিভারসাইড কাউন্টির মেরেনো ভ্যালির পূর্বাঞ্চলে স্প্রিং ফায়ার নামে আগুনের সূত্রপাত হয়। বিকেল নাগাদ এটি 11.5 বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনো জানা যায়নি। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হাতিরঝিলে সাফ জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করে বাফুফে। এর আগে ফাইনালে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে মালদ্বীপ থেকে দেশে ফিরে আসে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে শিরোপা জয়ীদের বরণ করে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সোমবার সাফ জয়ীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। পরাগারমানের রিপোর্ট। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে বীরের বেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত তারা। প্রতিযোগিতার ফাইনালে টাই ব্রেকারে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশের তরুণেরা। সন্ধ্যায় বিমানবন্দরে এসে পৌঁছলে লাল সবুজের তরুণ দলকে সম্বর্ধনা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদে চ্যাম্পিয়নদেরকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা এবং পুরস্কার দেয়া হবে। সারা দেশের মানুষ এই ফুটবলকে, এই অনূর্ধ্ব 20-এর যে সাফল্য, এটাকে ধরে আমরা আগামীর বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসে আমি আমার জাতীয় বীরদেরকে রিসিভ করেছি এবং আগামী 6 এপ্রিল ইনশাআল্লাহ আমাদের এই জাতীয় বীরদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করব। সাফল্য ধরে রেখে বাংলাদেশ ভবিষ্যতে বড়দের আসরে নিজেদের সেরাটা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের অনূর্ধ্ব 20 যে সাফল্য নিয়ে এসছে, এরা কিন্তু মূল ন্যাশনাল টিমে খেলার জন্য আমি মনে করি মোটামুটি প্রস্তুত। সো তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরো বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন। প্রায় 500 জন আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল স্পোর্টসকেই কিন্তু এই বেতন কাঠামোর আওতায় আসবে। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাবজয় দলকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের এমপি থিয়েটারে নিয়ে গিয়ে সম্বর্ধিত করা হয়। এর আগে 2024 সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে 4-1 ব্যবধানে পরাস্ত করেছিল জুনিয়র টাইগাররা। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1 বছরের জন্য কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির জরুরি সভা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে 2028 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় ঢাকার ক্লাব ক্রিকেট ও চলমান সংকট নিয়েও আলোচনা করেন বোর্ড পরিচালকরা। প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। হাম প্রতিরোধে আজ থেকে 18 জেলায় শুরু হচ্ছে টিকা কর্মসূচি। প্রথম ধাপে দেয়া হবে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার শিশুদের। কেরানীগঞ্জের লাইটার কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মরদেহ উদ্ধার। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ফায়ার সার্ভিস। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন, প্রধানমন্ত্রীর শোক। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিলের আয়োজন করা হবে। গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের, হরমুজ প্রণালী খুলে না দিলে পরিণতি হবে ভয়াবহ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।